আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতে ট্যাক্স বাড়ানো হবে, ব্যয় হবে জীবন মান উন্নয়নে, প্রধান উপদেষ্টা প্রেস সচিব। আমরা আইএমএফ এর কথাটাই কেন নিব? ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। আমরা মনে করি না যে এটা খুব ম্যাসিভ ইম্প্যাক্ট হবে। অনুমতি ছাড়া সীমান্তে বেড়া নির্মাণ বন্ধুত্বপূর্ণ চেতনা নষ্ট করে, অপরাধ দমনে একসঙ্গে কাজ করবে বিজিবি বিএসএফ। কাঁটাতারের বেড়া নির্মাণ দুই প্রতিবেশী দেশের মধ্যে সহযোগিতা এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনাকে ক্ষুণ্ণ করেছে। Our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. পূর্বাঞ্চলে প্লট জালিয়াতি, শেখ হাসিনা পুতুল সহ 16 জনের বিরুদ্ধে দুদকের মামলা, মিলেছে কূটনীতিক জোনে বেআইনিভাবে বরাদ্দের প্রমাণ। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভোটের বিকল্প নেই, এই বছরই নির্বাচন চায় বিএনপি। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ। জাতীয় ও স্থানীয় নির্বাচন একসঙ্গে সম্ভব নয়, জানালেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। জাতীয় নির্বাচনই মূল লক্ষ্য। দুর্নীতির অভিযোগে ব্যাপক চাপে টিউলিপ সিদ্দিক, বরখাস্তের দাবি ব্রিটেনের বিরোধী দলের, ক্ষমা চাওয়ার আহ্বান ডক্টর ইউনূসের। Little Nash has scored his first T20 100. Cuts it, beyond the fielder, goes to the boundary. Wow! বিপিএল এর লিটন দাসের দ্রুত সেঞ্চুরির পর তানজিদেরও 100 রান রেকর্ড, 254 রান ঢাকা ক্যাপিটালসের। দর্শক, সংবাদ রাতে শুনছিলেন কেএসটিএমটি বার সংবাদ শিরোনামগুলো, সঙ্গে থাকছে আমি তানজিয়া জুথি। আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতে ট্যাক্স ও জিডিপি বাড়াতে হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেন। জানান, ট্যাক্সের টাকা জনগণের জীবনমান উন্নয়নে ব্যয় করা হবে। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে। সম্প্রতি শতাধিক পণ্যে নতুন করে কর আরোপ করে প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকার। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির সময়ে এমন সিদ্ধান্তে জীবনযাত্রার চাপ বাড়ছে সাধারণ মানুষের জীবনযাপনে। তাই বিষয়টি নিয়ে দেখা দেয় আলোচনা সমালোচনার মধ্যেই ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিভিন্ন পণ্য ও সেবায় ভ্যাট বাড়ালেও সাধারণ মানুষের উপর খুব বেশি প্রভাব পড়বে না বলে এ সময় দাবি করেন তিনি। বলেন, বাংলাদেশের উন্নয়নের জন্য ট্যাক্সকে একটি জায়গায় নিতে হবে, সেজন্য কিছুটা ভ্যাট আরোপ করা হয়েছে। ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ট্যাক্স জিডিপি রেশিও হিসেবে বা রেভিনিউ জিডিপি রেশিও হিসেবে ওয়ান অফ দ্য, বলবো যে বাংলাদেশেরটা হচ্ছে ওয়ান অফ দ্য লোয়েস্ট ইন দ্য ওয়ার্ল্ড। এমন একটা জায়গায় চলে যাচ্ছে যেটা আনসাস্টেইনেবল। বাংলাদেশের গ্রোথের জন্য, বাংলাদেশের মানুষের ওয়েলবিংয়ের জন্য বাংলাদেশের ট্যাক্স জিডিপি রেশিওটা একটা জায়গায় আমাদেরকে নিতেই হবে। আইএমএফ এর শর্ত প্রসঙ্গে শফিকুল আলম বলেন, আইএমএফ এর চাপে নয়, টাকার মান বাড়াতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার। আমরা স্পেসিফিক কোনো কান্ট্রির কথা বলবো না, বাট আমরা সবার সাথে কন্ট্যাক্ট করছি এবং আমরা বলবো যে আমরা ওভারওয়েলমিং সাপোর্ট পাচ্ছি, সবার কাছ থেকে কোঅপারেশন পাচ্ছি। হাসিনা সরকারের সমালোচনা করে বলেন, জনগণের টাকায় বিলাসিতা নয়, বর্তমান সরকার ট্যাক্সের টাকায় জনগণের উন্নয়ন করবে। জনগণের টাকাগুলোকে তারা অপচয় করেছেন এবং লুটপাট করেছেন। সত্যিকার অর্থে এটা আমরা চাচ্ছি যে ট্যাক্স, বাংলাদেশের ট্যাক্স জিডিপি এমন একটা হেলদি জায়গায় যাক যাতে বাংলাদেশের ইকোনমি গ্রোথ হয়। গত 5 মাসে রাজস্ব আদায় হয়েছে 1,26,000 কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার থেকে কম বলেও জানান তিনি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। সীমান্তে বেড়া নির্মাণের বিষয়ে দুদেশের মধ্যে বোঝাপড়া রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সীমান্তে অপরাধ দমনে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজিবি সহযোগিতার মাধ্যমে কাজ করবে। এদিকে অনুমতি ছাড়া বেড়া নির্মাণ করায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। দুদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের চেতনা নষ্ট করবে এটি। মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্ট। সম্প্রতি ভারত বাংলাদেশ সীমান্তে চলমান উত্তপ্ত পরিস্থিতি নিরসনে বিজিবি বিএসএফ এর 4 দফা পতাকা বৈঠক হয়। এরপরই সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ স্থগিত করে ভারত।
এর প্রতিবাদে দেশটির হাই কমিশনার প্রণয় ভার্মাকে তলব করে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার দুপুরে তলবের জবাব দিতে তিনি মন্ত্রণালয়ে হাজির হন। পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সাথে বৈঠক চলে আধা ঘণ্টা ধরে। বৈঠকে চোরাচালানো অবৈধ অনুপ্রবেশের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়সহ অপরাধমুক্ত সীমান্ত গড়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান ভারতীয় হাই কমিশনার। We expect that the understandings will be implemented and that there will be a cooperative approach to combating crime. বলেন দুই দেশের সীমান্ত নিরাপত্তা বাহিনী বিজিবি ও বিএসএফ এর মধ্যেও কথাবার্তা হয়। With regard to fencing the border for security, our two border guarding forces, BSF and BGB, have been in communication in this regard. বোঝাপড়ার ভিত্তিতে অপরাধ দমনে দুই দেশের সমন্বিত উদ্যোগ নেবার আশা ব্যক্ত করেন তিনি। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। দর্শক দুঃখিত, আমাদের সহকর্মী নাফিয়া ফারজানা রিপোর্টটি আপনারা দেখছিলেন। ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়মের মাধ্যমে রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচলে প্লট বরাদ্দ নেয়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। রোববার দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক আখতার হোসেন। ফজদা আদিত্যের রিপোর্টে আমরা বাকিটা জানব। একটা পলাতক আসামি, একটা কারাগার আসামি, সেই দল এই দেশে নির্বাচন হতে দিতে চায় না। শেখ হাসিনা, শেখ পরিবারের দুর্নীতির মূল হোতা এই সাবেক প্রধানমন্ত্রী। দুর্নীতি জালজালিয়াতি করে বিপুল পরিমাণ অর্থ পাচারের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে করেছে অবৈধ সম্পদের পাহাড়। রাজুকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের যোগসাজশে পূর্বাচল নতুন শহর প্রকল্পের কূটনৈতিক জোনে 60 কাঠা প্লট বেআইনিভাবে বরাদ্দের প্রমাণ মিলেছে দুদকের অনুসন্ধানে। রোববার শেখ হাসিনা ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল সহ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের 14 জন ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছে দুদক। সরকারের সর্বোচ্চ পদাধিকারী ও পাবলিক সার্ভেন্ট হিসেবে বহাল থাকাকালে তাঁর উপর অর্পিত ক্ষমতার অপব্যবহার করে অপরাধজনক বিশ্বাসভঙ্গ পূর্বক পূর্বাচল আবাসন প্রকল্পের 27 নং সেক্টরের 203 নং রাস্তার প্লট নং 1017 অভিযোগ সংশ্লিষ্ট জনাব সাইমা ওয়াজেদের নামে রেজিস্ট্রেশন মূলে প্লট গ্রহণ করার অপরাধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় আজ একটি মামলা রুজু করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও তার পরিবারের যেসব ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন সহ ভোগ দখল করছে তা অনুসন্ধানের কার্যক্রম চলমান থাকবে বলেও জানান দুদকের মহাপরিচালক। মামলা রুজু হয়েছে, এখন নিয়ম অনুযায়ী আমাদের বিধিমালা অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে বাকি কাজগুলো আমাদের প্রচলিত বিধি অনুযায়ী সেগুলো সম্পন্ন করবেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সহ তার পরিবারের আরও 6 সদস্যের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুর্নীতি দমন কমিশনের তদন্তকারী কর্মকর্তা। তাদেরকেও এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। স্থিতিশীল আছে লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা। দীর্ঘদিন পর পরিবারের সদস্যদের একান্ত সান্নিধ্যে হাসি খুশি উৎফুল্ল সময় কাটছে বিএনপি চেয়ারপারসনের। হাসপাতালে চিকিৎসা শুরু হলেও আরও কিছু পরীক্ষা নিরীক্ষা করা হবে বলেও জানান তার ব্যক্তিগত চিকিৎসক। সাইফুল রিপনের প্রতিবেদন। রাজনৈতিক প্রতিহিংসায় দীর্ঘদিন চিকিৎসা না পেলেও সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গেল 8 জানুয়ারি লন্ডনের প্রায় 100 বছরের ঐতিহ্যবাহী লন্ডন ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ভর্তির পরপরই বেশ কিছু শারীরিক পরীক্ষা শেষে এরই মধ্যে শুরু হয়েছে খালেদা জিয়ার চিকিৎসা। 2 দিনের সরকারি ছুটি শেষে সোমবার আরও কিছু শারীরিক পরীক্ষা করা হবে তার। হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে এরই মধ্যে গণমাধ্যমে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। জুনি 8 তারিখের তুলনায় আজকে যদি আমরা চিন্তা করি তাহলে স্বাভাবিকভাবেই ওনার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল আছে এবং এভাবে যদি চলতে থাকে তাহলে হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো দেখা যাবে যে শারীরিক অবস্থা সম্পর্কে আরও সুনির্দিষ্টভাবে
কিছু কথা বলার সময় আসবে। খালেদা জিয়ার সার্বক্ষণিক দেখাশোনায় হাসপাতালে যাওয়া আসা করছেন বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান, ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান ও 3 নাতনি জাইমা রহমান, জাফিয়া রহমান ও জাহিয়া রহমান। পরিবারের সদস্যদের সাথে একান্ত সময় কাটাতে পেরে আগের যে কোনো সময়ের চেয়ে অনেক হাসি খুশি ও প্রফুল্ল সময় কাটাচ্ছেন বিএনপি চেয়ারপারসন। খালেদা জিয়ার শারীরিক খোঁজ খবর নিতে হাসপাতালে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়ে তারাও কথা বলেন সংবাদকর্মীদের সাথে। পুরো পরিবারটি একসঙ্গে আছে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মানসিক অবস্থা আল্লাহর রহমতে বরাবর ভালো ছিল, এখনো ভালো আছে। উনি মানসিকভাবে অনেক শক্তিশালী আছেন, এখন শক্ত আছেন। এখন তো সবার পরিবারের সবার সাথে আছেন, এখন আরো ভালো আছেন ইনশাল্লাহ। তা আমরা আশা করছি উনি অচিরেই অনেক সুস্থ হয়ে যাবেন। হার হিম করা ঠান্ডা উপেক্ষা করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার সার্বক্ষণিক দেখভালের পাশাপাশি মাকে বাসায় রান্না করা খাবার খাওয়াচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ভোটের বিকল্প নেই দাবি করে এবছরের মধ্যে জাতীয় নির্বাচন চায় বিএনপি। ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বিএনপি মহাসচিবের সাক্ষাৎ শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক সরকারের রাজনৈতিক ওয়েট থাকে না, মোবিলাইজেশন প্রসেস থাকে না, জনগণের সাথে সংশ্লিষ্টতা থাকে না এবং জনগণের ফিডব্যাক পাওয়া যায় না। সুতরাং একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যত তাড়াতাড়ি ফিরে যাওয়া সম্ভব সেদিকে আমরা জোর দিয়েছি। আর সংস্কারের ব্যাপারে যেটা কথা হয়েছে সেটা হচ্ছে যেই বিষয়ে, যে কয়টি বিষয়ে আমরা ঐক্যমতে যেতে পারবো সেগুলো ইমিডিয়েটলি করা যেতে পারে, সেগুলোর জন্য সময় নেওয়ার কোনো কারণ নাই। আর যেগুলোতে ঐক্যমত হবে না সেগুলো আগামী দিনে নির্বাচনে প্রত্যেকটি দল জনগণের কাছে নিয়ে যাবে, তাদের যে ম্যান্ডেট, তাদের যে প্রোগ্রাম নিয়ে যাবে। জনগণ ম্যান্ডেট নিয়ে, আগে জনগণের ম্যান্ডেট নিয়ে আগামী সংসদে সেগুলো পেশ করা হবে। আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। রোববার প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকান গুলব্রান্ডসেনের সঙ্গে বৈঠকের সময় একথা জানান ডক্টর ইউনুস। এ সময় রাষ্ট্রদূত প্রধান উপদেষ্টাকে দেয়া নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোরের একটি চিঠি হস্তান্তর করেন। চিঠিতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি নরওয়ের দৃঢ় সমর্থন জানানো হয়েছে। প্রয়োজনীয় সংস্কার করা এবং অবাধ, সুষ্ঠু ও গণতান্ত্রিক নির্বাচন পরিচালনায় নরওয়ের প্রধানমন্ত্রীর জোরালো সমর্থন রয়েছে বলে জানায় রাষ্ট্রদূত গুলব্রান্ডসেন। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় না নাসিরউদ্দিন কমিশন। পাশাপাশি সংসদ নির্বাচনের সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনও করার পক্ষে নয় কমিশন। রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে কমিশন সভা শেষে তথ্য জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রিপোর্ট করছেন শিউলি রায়। 14তম নির্বাচন কমিশনের দ্বিতীয় সভায় আগামী জাতীয় সংসদ ও স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আলোচনা হয়। সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। প্রায় 3 ঘন্টা সভা শেষে নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এই সময় নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এমন কোনো সিদ্ধান্তে যাওয়া উচিত নয়। জাতীয় নির্বাচনকে ব্যাহত করতে পারে এই ধরনের অপরাপর যাবতীয় ফোকাস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। নির্বাচন কমিশনের একমাত্র এবং মূল লক্ষ্যই জাতীয় নির্বাচন মন্তব্য করে তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিলে অন্য সব নির্বাচনের প্রস্তুতি নেওয়া যায়। আমাদের সামগ্রিক ফোকাস হচ্ছে জাতীয় নির্বাচন। কমিশন জাতীয় নির্বাচনের দিকে করছে এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি থাকলে অপরাপর সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে যায়, এটা আপনারা জানেন। তাতে যদি সরকার মনে করে কিছু নির্বাচন আগে করাবে, আমাদেরকে সেভাবে করতে হবে। তবে আমাদের অবস্থান হচ্ছে মূলত আমরা ওই জায়গাটাতে বলেছি যে সব নির্বাচন একসাথে করাটা সম্ভব নয়, আর সকল স্থানীয় সরকার নির্বাচন একসাথে করা সম্ভব নয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে এনআইডি প্রসঙ্গে কমিশনার বলেন, এনআইডি স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে 2023 সালে করা সংশোধিত আইনটি বাতিলে সরকারকে চিঠি দিবে ইসি। এই ডাটাবেজের উপর ভিত্তি করে শুধুমাত্র প্রিন্ট করার জন্য
এনআইডিটা আরেকখানে যাওয়াটার আমরা যৌক্তিক মনে করি না। এনআইডি স্থানান্তরের সিদ্ধান্ত সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলেও মন্তব্য করেন নির্বাচন কমিশনার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। সশস্ত্র বাহিনীকে দেয়া বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আরও 2 মাস বাড়িয়েছে সরকার। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ 2 শাখার সিনিয়র সহকারী সচিব জেতি প্রু এর সই করা এক প্রজ্ঞাপনে এই আদেশের কথা বলা হয় দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিকিউটর 1898 এর 12 এর 1 এবং 17 ধারা অনুযায়ী সারা দেশে ও সময়কালে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। সশস্ত্র বাহিনীর ক্যাপ্টেন ও তদূর্ধ্ব সমমর্যাদার কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা সারা দেশে ফৌজদারি কার্যবিধি ধারার অপরাধ নিয়ন্ত্রণে তারা কার্যক্রম চালাতে পারবেন। লালমনিরহাটের রেলের জমিতে নির্মিত আওয়ামী লীগ নেতার অবৈধ মার্কেট গুড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। সময় শহরের বিডিআর গেট এলাকায় রেলওয়ের জমিতে গড়ে ওঠা বেশ কিছু ছোট বড় পাকা ও আধা পাকা স্থাপনা উচ্ছেদ করা হয়। সহকর্মী জামাল বাদশাহ রিপোর্ট, জানাচ্ছেন নুসরাত শোভা। এভাবেই ভেঙে ফেলা হচ্ছে কোটি টাকার অবৈধ বিলাসবহুল মার্কেট। হাসিনা সরকারের আমলে লালমনিরহাট জেলা শহরের বিডিআর গেট এলাকায় রেলওয়ের জায়গা দখল করে নির্মাণ করা হয় এ মার্কেট। মালিক প্রয়াত আওয়ামী লীগ নেতা জহুরুল হক মামুন। তার মৃত্যুর পর মার্কেটটি দেখভাল করে আসছে তার পরিবার। রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার নোটিশ দিলেও সরিয়ে নেয়নি স্থাপনা। রোববার দিনব্যাপী রেলের জমিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে ওই মার্কেট সহ আশেপাশের মার্কেট দোকানপাট গুড়িয়ে দেয় রেলওয়ে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের নেতাদের দখলে থাকা অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করায় রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। হাসিনার আমলের ছাত্রলীগের সাবেক সভাপতি মামুন এই জায়গাটা রেলের জায়গা সে দখল করে বিলাসবহুল মার্কেট এবং বিভিন্ন রেলের জায়গা দখল করে তার নামে করে নিয়েছিল। রেলওয়ে যে আমাদের এই জায়গাটাকে উদ্ধার করে দিল, এর জন্য রেলকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এদিকে উচ্ছেদ অভিযানের আগে মালামাল সরানোর সুযোগ না পাওয়ায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ফুটপাতের ব্যবসায়ীরা। পদের দ্বারা যারা বেকার বা হকার যারা আছে তাদের একটা যদি এলের জায়গা অনেক আছে বা যে কোনো একটা নির্ধারিত স্থান যদি তাকে বরাদ্দ দেওয়া হয় তাতে সরকারও রেলও লাভবান এবং তারাও এই ভাঙাভাঙি টেনশন থেকে মুক্ত। বছরে 2-3 বার আমরা এই উচ্ছেদ অভিযান আসে, ভাঙিয়ে আমাদের খুব কষ্ট হয়। আমাদের আকুল আবেদন আমাদের দীর্ঘস্থায়ী একটা পুনর্বাসন এবং লিজ দিলে সরকারও টাকা পাচ্ছে, আমরাও বেঁচে যাচ্ছি। রেলের জমিতে থাকা সব অবৈধ স্থাপনা পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে বলে জানায় রেলওয়ের এই কর্মকর্তা। আমাদের নভেম্বর মাসের শেষ সপ্তাহে রেলপথ মন্ত্রণালয় থেকে সারা দেশে বাংলাদেশ রেলের যত অবৈধ স্থাপনা আছে এই স্থাপনাগুলো 5ই ডিসেম্বরের মধ্যে সরাই নেওয়ার জন্য গণবিজ্ঞপ্তি জারি করছে। এটা সকল মিডিয়ায়, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় গণবিজ্ঞপ্তি সরবরাহ করা হয়েছে। দিনব্যাপী এ উচ্ছেদ অভিযানে রেলের প্রায় 1 একর জায়গায় নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যুবদল নেতার নেতৃত্বে এক সহকারী শিক্ষককে জোর করে ধরে নিয়ে মারধরের অভিযোগ উঠেছে। তাকে রক্ষা করতে গিয়ে আহত হন এক প্রাক্তন শিক্ষার্থীও। সহকর্মী এম নজরুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রার ত্রিমোড় এলাকায় বঙ্গবন্ধু সরকারি বিদ্যালয়ের ব্যবসায়ী শাখার সহকারী শিক্ষক মোহাম্মদ বশিরউদ্দিনের উপর যুবদল নেতাদের হামলার ঘটনা ঘটেছে। সহকারী শিক্ষক বশিরউদ্দিন অফিস কক্ষে প্রধান শিক্ষক আনন্দ কুমারের সঙ্গে কথোপকথনের সময় জেলা যুবদল যুগ্ম আহ্বায়ক রাশেদুল ইসলাম রনির নেতৃত্বে আরও 3 জন কর্মী লাঠিসোঁটা নিয়ে সেখানে ঢুকে পড়েন।
পরবর্তীতে তারা সহকারী শিক্ষক বশিরউদ্দিনকে জোর করে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে নিয়ে বেধড়ক মারধর করেন। এ সময় ঘটনাস্থলে থাকা বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী রিজবি আহমেদ সজীব তাকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও মারধরের শিকার হতে হয়। স্কুলের গেটে গিয়ে শুনি যে স্যারের রুমে থেকে টেনে হেসড়ে বের করে নিয়ে গিয়ে তাদের মারছে স্যারের। কলেজ গেটের সাথে এক চায়ের দোকানে গিয়ে কেবলই বসছি মতো আমার দুইটা ছেলে এসে ডাক দিচ্ছে। ওরা এলো পাতারে, এখানে তার আছে না মোটা তার, আর মনে হয় ওদের কাছে মনে রড ছিল, আমার পায়ে ফাটছে। বিদ্যালয়ের দফতরি ও আশেপাশের লোকজন এগিয়ে এসে আহত দুইজনকে উদ্ধার করে কালিয়াকৈরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হামলার কারণ হিসেবে বলা হয় সহকারী শিক্ষক বশিরউদ্দিন আওয়ামী লীগের সমর্থক ছিলেন। আমরা শিক্ষক, আমাদের আছে সম্মান, সারা বাংলাদেশের সকল শিক্ষক যেন তার সম্মান নিয়ে তার যথাযথ পেশায় কাজ করবে, কোনো শিক্ষক যেন লাঞ্ছিত না হয় এবং আমার মতো কোনো শিক্ষক যেন হয়রানি না হয়। প্রধান শিক্ষক আনন্দ কুমার বলেন, হামলাকারীরা জোর করে অফিস কক্ষে ঢুকে শিক্ষক বশিরউদ্দিনকে টেনে নিয়ে যায় এবং প্রকাশ্যে মারধর করে। এ ধরনের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। আমার একজন শিক্ষক অপরাধ করলে তার আইনগত শাস্তি হবে, কোনো আপত্তি নেই, যেহেতু এটা তদন্তাধীন বিষয়। অপরাধ করলে সে অপরাধের বিচার আছে, কিন্তু এইভাবে শারীরিকভাবে আক্রমণ করা এটা খুবই নিন্দনীয় ঘটনা। বিদ্যালয়ের শিক্ষককে প্রকাশ্যে মারধরের এই ঘটনায় শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এলাকাবাসী দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন। পুলিশ জানিয়েছে তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিউজ ডেস্ক, দেশ টিভি।